নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বরাক উপত্যকার শ্রীভূমি জেলায় প্রথমবারের মতো উচ্ছেদ অভিযান শুরু হয় সোমবার থেকে। শ্রীভূমি জেলার পাথারকান্দি, সমজেলার দোয়ালিয়াতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বরাক উপত্যকার শ্রীভূমি জেলায় প্রথমবারের মতো উচ্ছেদ অভিযান শুরু হয় সোমবার থেকে। শ্রীভূমি জেলার পাথারকান্দি, সমজেলার দোয়ালিয়াতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান। গত 1 সেপ্টেম্বর মহিলা উদ্যমীকরণের চেক বিতরণ অনুষ্ঠানে পাথারকান্দিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ব্রহ্মপুত্র উপত্যকার পরে এবার বরাক উপত্যকায় শুরু হবে উচ্ছেদ অভিযান। তাই মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আজ থেকেই শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান। তবে ইতিমধ্যে সরকারি নির্দেশ পেয়ে অন্যত্র সরে যাচ্ছে। উল্লেখ্য, দোয়ালিয়া শিববাড়ি এলাকা ও ঘিলৌরৌটক এলাকার সরকারি দখলদারির উপর ঘর ও দোকান মিলে মোট 28 জনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তাই ঝামেলাবিহীন উচ্ছেদ অভিযান যাতে হয় তার জন্য আসাম পুলিশের পাশাপাশি সীমা সুরক্ষা বল ও কমান্ডো মোতায়েন করা হয়। নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যধিক কড়াকড়ি। दुहालिया पार्ट 4 में हमने एविक्शन ड्राइव कैरी आउट किया है। हमने 14 स्ट्रक्चर्स आइडेंटिफाई किए हैं, इलीगल स्ट्रक्चर्स ऑन गवर्नमेंट लैंड, एंड अकॉर्डिंगली फॉलोइंग फुल प्रोसीजर हमने इधर एविक्शन कैरी आउट किया है। साइमल्टेनियसली इधर भिलाई टिकर में भी एक और एविक्शन चल रहा है। वी हैव आवर सर्कल ऑफिसर एंड अनदर टीम ऑफ लट मंडल पुलिस जो वहाँ पे भी एविक्शन कैरी आउट कर रहे हैं गवर्नमेंट लैंड। করিমগঞ্জ বাইপাসে পার্কিং নিয়ে ঝগড়া, হোটেল মালিক ও গাড়ি চালকের মধ্যে সংঘর্ষের এক ঘটনা। আহত লরি চালক, হোটেল মালিককে হেফাজতে নিয়েছে পুলিশ। করিমগঞ্জ বাইপাসে পার্কিং নিয়ে ঝগড়া, হোটেল মালিক ও গাড়ি চালকের মধ্যে সংঘর্ষের ঘটনা। আহত লরি চালক, হোটেল মালিককে হেফাজতে নিয়েছে পুলিশ। গুরুতর আহত গাড়ি চালক শিলচর মেডিকেল কলেজে রেফার। ঘটনাস্থলে সদর থানার পুলিশ ঘাতক হোটেল মালিক হাসান ও তার ভাইকে আটক করে সদর থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, রোববার রাত আনুমানিক 8 ঘটিকায় নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন বাইপাস ফুড প্যালেস ফ্যামিলি রেস্টুরেন্টে সামনে থাকা বাইপাস রোডে একটি ট্রাক গাড়ি পার্কিং করে এতে রেস্টুরেন্ট মালিক হাসান বাধা দেন। এতেই শুরু হয় বাক বিতণ্ডা। একসময় রেস্টুরেন্টের ভিতর থেকে বটি দাঁড়িয়ে বেরিয়ে আসেন রেস্টুরেন্টের মালিক। পরে দা দিয়ে ছেদ মারতে গিয়ে হাত দিয়ে আড়াল করতে হাত দিলে ট্রাক ড্রাইভারের হাতের বেশি অংশ কেটে যায়। পরে স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহত লরি চালক হরিবুর রহমানকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা বেগতিক দেখে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে। লরি চালক সহ চালকের বাড়ি নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে বাকরশাল গ্রামে বলে জানা যায়। রেস্টুরেন্ট মালিক হাসানের বাড়ি শরীফনগর বলে জানা যায়। অন্যদিকে সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। ড্রাইভারে কইছে, তারপরে যার গিয়া কইছে একটু করে যাইব, কি কইছে না ওখান যাইতে লাগবো, একটু ওখান ছড়ানি লাগবো। কর পরে গিয়ে কইছে চান্দা ছড়াইলে মনে আমার বাড়ি হলো, বাড়ির থেকে আই গিয়া গাড়িটা ওখানে আছে। এইটা মানছে না মানিয়ে তারা তো লাঠি আছে, লাঠি দিয়ে মারি দিচ্ছে ড্রাইভার ডে।
কে মারছে খারে? ওই দোকানদারটায়, তার নাম হাসান না কিতা নাম, মালিক? হ্যাঁ মালিক, ওই দোকানের মালিক। এ লাঠি দিয়ে মারে দিছে। কারে মারছে? হ্যাঁ কারে মারছে? ওই ড্রাইভারটারে মারছে। মারার পরে তো হেল্পারও আছে, এক জায়গারও মানুষ লোকেল, তারা বাড়িতে যেত। আরে কোন জায়গায় বাসা? ওই তো কালাবাড়ি, কেন বাগরশাল বাড়ি। তখন এ লাঠি দিয়ে মারে দিছে। মারার পরে তারা আইসে এখানে আইয়া কইছে মারলে কেন রে ভাই? মারলে পর মনে কয় তোমরা কথা শুনছো না, এর লাগি মারছে। আর এখন যদি আরো বেশি মারতো, গাড়ি সরাও না, আরো অসুবিধা হইব, আরো মাইর খাইবে তোমরা। কইয়া হে দা আনছে, ওই যে আইদাটা আনছে, বডিটা যেটারে কয়, এটা নিয়ে এ মারিছে। ছেদ মারছে, ছেলেটা এরকম আটকাইছে। তখন তার হাতটা পুরা কাটি গেছে। ওখান সিভিলও পাঠানো হয়েছিল ছেলেটারে, এখান থেকে রেফার দিছে মেডিকেল কলেজ। যখন গেছে রেফার বর্তমানে, আমি ওটা চিন্তা করি এত ভাড়া নিছি কেন, রেন্টে একটা দোকান খুলছে, খুলিয়া এই সব ব্যবস্থা যে করে তার অবস্থা, এটা উপযুক্ত বিচার আমরা লাগে। আপনার মাধ্যমে আমরা উপযুক্ত বিচার চাই। এখানে যে পাবলিক হয়েছে, উপযুক্ত বিচারটা লাগে আমরা, যাতে এখানে পাবলিক আটকাইতে গিয়ে বহুত কষ্ট হয়েছে। পাবলিকের রোষের মুখে এই দোকানটা ভাঙছে, অল্প স্বল্প মাইরও খাইছে তারা। তো এটা তো পাবলিকের রোষে, এইটা তো স্বাভাবিক হইবে। এর চেয়ে আরো বেশি হয়ে গেলে আমি আইসি আইয়া সঙ্গে সঙ্গে আমরা কয়েকজনে মিলিয়ে, আমার ওখানে শাহজাহানও আছে, আরো কয়েকজন আছি, আমরা মিলিয়ে তারা কোন রকম কন্ট্রোল করিয়ে ঢুকাইয়ে রাখছি। যার ছেদ মারছে, যার হাত কাটছে, তার নাম কি? তার নাম বিলাল আহমেদ। বাসা হয়েছে বাগরশাল 1। এখন কেন পুলিশ আইছে? তখন পুলিশ আইছে, পুলিশ তো ফোন করছে, পুলিশ লগে আইছে। আইয়া এখন তারা আন্ডারে গেছে জিনিসটা, তারা মানুষটাই দুটারে কালপিটরেও লইয়া গেছে। আর পুলিশের বলে তারা গাড়ি করিয়া। আর ইয়ারে আমার পেশেন্ট যে হয়েছে বিলাল আহমেদ আর হবিবেও তো মাইর খাইছে, এরারেও মেডিকেল কলেজ পাঠানো হয়ে গেছে। দুজনরে অসম তথা দেশের সঙ্গীত জগতের আইকন, চলচ্চিত্র নির্মাতা, সদ্য প্রয়াত সবার হৃদয়ে প্রাণ পুরুষ জুবিন গার্গের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতে শ্রীভূমিতে আয়োজন হতে যাচ্ছে এক বড় ধরনের কার্যক্রম। আসাম তথা দেশের সঙ্গীত জগতের আইকন, চলচ্চিত্র নির্মাতা, সদ্য প্রয়াত সবার হৃদয়ের প্রাণ পুরুষ জুবিন গার্গের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতে শ্রীভূমিতে আয়োজন হতে যাচ্ছে এক বড় ধরনের কার্যক্রম। সোমবার শ্রীভূমির নাগরিক সমাজ সাংবাদিক সম্মেলন আয়োজন করে উল্লেখ করেন, জুবিনের অকাল মৃত্যু এখনো পর্যন্ত কেউই বিশ্বাস করতে পারছেন না, সবাই শোকে মুহ্যমান। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমির মাটির সঙ্গে জুবিনের পরিবার ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তাই সবার হৃদয়ে এখনো পর্যন্ত ব্যথা বেদনা সারতে চাইছে না। তাই শ্রীভূমির নাগরিক সমাজ কেন্দ্রীয়ভাবে আয়োজন করতে যাচ্ছে বড় ধরনের এক কার্যক্রম। 15ই অক্টোবর বুধবার জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজন হতে যাচ্ছে জুবিন স্মরণানুষ্ঠান। এতে জুবিনের উপর আলোচনা, ওনার কালজয়ী গান উঠে আসবে, শিল্পীদের কণ্ঠে সহ অন্যান্য কার্যক্রম। প্রশাসনিক উচ্চপদস্থরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, দল সংগঠন সহ অন্যান্য ব্যক্তিত্বরা সবাইকে সামিল হতে আহ্বান জানান আয়োজক কর্মকর্তারা। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা 6টায়। এদিনের সাংবাদিক সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে সতু রায়, গৌতম চক্রবর্তী, স্বপন চৌধুরী প্রমুখ সামিল ছিলেন। বিন্দের পক্ষ থেকে আমরা 15ই অক্টোবর সন্ধ্যা 6 ঘটিকায় আমার স্থানীয় গ্রন্থাগার প্রেক্ষাগৃহে প্রয়াত জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি আয়োজন করা হয়েছে। এই শ্রদ্ধাঞ্জলিতে আমরা সর্বস্তরের জনসাধারণ সেই দিন এটি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে এবং জুবিন গার্গের গাওয়া কিছু গান আমরা পরিবেশিত করবে আমাদের স্থানীয় শিল্পীরা। প্রয়াত জুবিন গার্গ 2016 সালে আমাদের করিমগঞ্জের অনুষ্ঠান করে গিয়েছিল, পরবর্তী 3বার অনুষ্ঠান করেছিল।
গর্ব হলেও বিশেষ করে এই অঞ্চলের প্রতি অর্থাৎ করিমগঞ্জ তথা বরাক উপত্যকার মানুষের প্রতি তার একটা নারীর টান ছিল। এর কারণ তার শিক্ষা জীবনের হাতে খড়ি হয়েছিল এই প্রান্তিক শহরে, এবং তার যে সঙ্গীত সাধনা, এই সাধনারও মোটামুটিভাবে বলতে গেলে তার শুরু হয়েছিল এই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত প্রান্তিক শহরে। তাই জুবিন গার্গের প্রতি আমাদের এত অঞ্চলের মানুষের একটা বিশেষ দায়িত্ব রয়েছে। বিচ্ছিন্নভাবে এই শহরে বিভিন্নভাবে জুবিন গার্গের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, নানা অনুষ্ঠান এবং শোক সভা ইত্যাদি হয়েছে, কিন্তু কেন্দ্রীয়ভাবে এ ধরনের কোনো অনুষ্ঠান আজ পর্যন্ত হয়নি। তাই এই শহরেরই একজন শিল্পী বলে পরিচিত গৌতম চক্রবর্তী নাগরিকদের পক্ষ থেকে, সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে একটা বৃহৎ আকারে স্মরণ অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করেছিলেন বেশ কয়েকদিন আগেই, এবং এই উদ্দেশ্য নিয়ে তিনি করিমগঞ্জের জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জেলা আরক্ষী অধীক্ষকের সঙ্গেও সাক্ষাৎ করেন। তারা তাকে উৎসাহিত করেন এবং তিনি যদি এই ধরনের নাগরিকদের পক্ষ থেকে কোনো অনুষ্ঠান করেন জুবিনের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য, তাহলে তারা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আলোর উৎসব দীপাবলি উদযাপনের দিন এগিয়ে আসার সাথে সাথে ব্যস্ততা বেড়েছে সর্বত্র। যে সময় চাইনিজ লাইটে ভরপুর বাজার, সেই সময় মাটির প্রদীপ প্রস্তুতে ব্যস্ত রয়েছেন শিল্পীরা। এদিকে শ্রীভূমি জেলায় ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে প্রদীপ নির্মাণের কুমারদের। আলোর উৎসব দীপাবলি উদযাপনের দিন এগিয়ে আসার সাথে সাথে ব্যস্ততা বেড়েছে সর্বত্র। সে সময় চাইনিজ লাইটে ভরপুর বাজার, সেই সময় মাটির প্রদীপ প্রস্তুতে ব্যস্ত রয়েছেন শিল্পীরা। এদিকে শ্রীভূমি জেলায় ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে প্রদীপ নির্মাণের কুমারদের। ছোট বড় মাঝারি সব ধরনের দীপ প্রদীপ নির্মাণ করছেন তারা। এই নিয়ে দেখে নিন সুস্মিতা দাসের সাথে এক প্রতিবেদন। সামনেই আলোর উৎসব দীপাবলি, এবং দীপাবলিকে ঘিরে ব্যস্ততা সর্বোচ্চ। এই মুহূর্তে রয়েছে পাতু এলাকায়, এবং এখানকার যে পরিবেশ বলতে এখানে আমরা রয়েছে যারা প্রদীপ নির্মাণ করেন ওনাদের বাড়িতে, এবং দেখা যাচ্ছে এখানে প্রদীপ নির্মাণ করা হয়েছে এবং শুকানোর জন্য রাখা হচ্ছে। একজন দিদি রয়েছেন যিনি প্রদীপ ধুয়ে শুকানোর জন্য প্রস্তুত করছেন, এবং এই মুহূর্তে প্রবেশ করব ওনাদের বাড়ির দিকে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এখানে রয়েছে বিভিন্ন ধরনের প্রদীপ, এবং সামনে যেহেতু আলোর উৎসব, এই আলোর উৎসবকে কেন্দ্র করে ওনাদের যে ব্যস্ততা সেটা তুলে ধরার চেষ্টা করব। আমরা এখানেও দেখতে পাচ্ছি প্রদীপ নির্মাণ করে রাখা হয়েছে, এবং বর্তমানে দেখা যাচ্ছে গ্রাম শহর সর্বত্র চাইনিজ লাইটের পেছনে সবাই ব্যস্ত। এবং এই জায়গায় দাঁড়িয়ে, বর্তমান এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওনারা যে মাটি দিয়ে নির্মাণ করছেন প্রদীপ, এটার জন্য ওনাদেরকে সাধুবাদ জানাতে হয়। এবং এখানে দেখানোর চেষ্টা করব
এখানে ছিল আগে যেখানে দেখিয়েছিলাম ওইখানে ছিল ছোট প্রদীপ, এবং এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে বিভিন্ন ধরনের আকারের প্রদীপ রয়েছে। এবং আমি কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছি এখানে দাদা প্রদীপ নির্মাণের কাজ করছেন এবং ওনার সাথে আমি কথা বলার চেষ্টা করব। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই, বর্তমান সময়ে এসেও আপনি যে এই কাজটাকে চালিয়ে রেখেছেন। আমি জানতে চাইবো, বর্তমান সময়ে দেখা যাচ্ছে সবাই ব্যস্ত চাইনিজ লাইটের পেছনে, আপনি যে প্রদীপ নির্মাণ করছেন সে বিষয়ে আপনি কি বলবেন? ইয়ে হয়েছে কি, আমরা প্রদীপ নির্মাণ করি, এটা এখন ইয়ে হয়েছে গিয়া অন্য অন্য লাইটিংয়ে আমরা গিয়া কমাই দিছে। হ্যাঁ, এর কারণে আমরা এটা একটু যেমন কমাই দিয়েছেন মানুষে। এরপরে হয়েছে গিয়া এটা ওজন কোম্পানি, ওজন মোমবাতির কোম্পানি এই সেই বারোইয়া আমরা একটু লস হয়ে গেছে গিয়া। এর কারণে গিয়া প্রদীপর এটা প্রশ্ন নাই, ওটা নাই, আমরা এটা বাজারও বিক্রি করি। আছে এটা 20-25,000 30,000 আমরা বানাই, শহরে বিক্রি করি। ধন্যবাদ আপনাকে। উনি যেটা বললেন ইতিপূর্বেই আমি বলেছি যে বর্তমান সময়ে দেখা যাচ্ছে প্রদীপের প্রচলন অনেকটাই কমে যাচ্ছে এবং সকলে ব্যস্ত চাইনিজ লাইট এবং বিভিন্ন ধরনের মোমবাতির পেছনে। এবং আমাদের মধ্যে রয়েছেন একজন দিদি, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার পরিবারের লোকেরা এবং হয়তো আপনিও নির্মাণ করতে ওনাদেরকে সাহায্য করেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, ধন্যবাদ। দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে খুব সুন্দর করে প্রদীপের একটি ডালার মতো নির্মাণ করা হচ্ছে এবং রয়েছেন একজন দাদা, ওনার কাছ থেকে জানতে চাইবো যে বর্তমান সময় দাদা দেখতে পাচ্ছি, দাদা যেটা বললেন যে প্রদীপের প্রচলন অনেকটা কমে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যে নির্মাণ করছেন প্রদীপ, সেক্ষেত্রে আপনারা যে জীবিকা নির্বাহ করছেন, আপনাদের কতটা মানে অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে? আমাদের অসুবিধার কারণ হচ্ছে কি টুনিসেট, লাইটিং এবং চাইনিজ জিনিসগুলা, আমরা জীবিকা রক্ষা করি এটা কাজ নিয়ে। আমরা এখন টুনিসেট এই সেই বারো নিয়ে গিয়ে একটু বিক্রিটা কম হয়ে গেছে গিয়া, যার কারণে গিয়ে আমরা একটু কষ্ট হয়, তার জন্য আমরা একটু কম বানানোর চেষ্টা করি, কারণ হচ্ছে রইলে তো বেকার হয়ে যায় আমার কাছে, এর জন্য কমে যাচ্ছে। আগেকার তুলনায় যেভাবে লোকে প্রদীপ বিক্রি করার জন্য মানে কিন্তু আপনাদের কাছ থেকে সেই তুলনায় অনেকটা কমে গেছে। একই কথা সবার মুখে যে বর্তমানের এই 2025 সালে দাঁড়িয়ে এখন প্রদীপের প্রচলন অনেকটাই কমে যাচ্ছে এবং সবাই ব্যস্ত হয়ে পড়েছেন বিভিন্ন ধরনের আলোকসজ্জা বাতি, যেটা বিভিন্ন ধরনের চাইনিজ কোম্পানিগুলো নির্মাণ করছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সামগ্রী, শুধু মাটির প্রদীপ নয়, বিভিন্ন ধরনের মাটি দিয়ে জিনিস ওনারা নির্মাণ করছেন। আমরা চেষ্টা করব মানুষের কাছে এই বার্তাটুকু পৌঁছে দেওয়ার যে বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনারাও প্রদীপ কিনুন এবং প্রদীপের ব্যবহার করুন, যাতে করে আমাদের সমাজের ক্ষতি না হয় এবং আমরা প্রদীপ ব্যবহার করলে বিভিন্ন ধরনের সমস্যা থেকে আমরা বাঁচতে পারি। এবং ইতিমধ্যেই তুলে ধরলাম পাতু এলাকার একটি বাড়ির প্রদীপ নির্মাণের দৃশ্য। চেষ্টা করব পরবর্তীতেও আরও এমন সামগ্রিক পরিবেশ আপনাদের মধ্যে তুলে ধরার। শ্রীভূমি শহর থেকে আমি সুস্মিতা, স্কাই 18 বাংলা নিউজ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন। আপনার পার্শ্ববর্তী এলাকা কি মশায় ভরা? রক্ত শোষণকারী পতঙ্গের অত্যাচারে আপনি কি জর্জরিত? তাই মশার হাত থেকে অচিরে নিরসনে আপনার হাতের কাছে এসে গেছে মাস্কিটা। এটি একটি ভেষজ ঔষধি যা লোকেরা ত্বকে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহারে আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি রোগ থেকে নিরসন পেতে পারেন, যা মশা থেকে রোগ সৃষ্টি হয়। তাই ভারতের 1 নম্বর মশা তাড়ানোর ঔষধ আপনার হাতের কাছে। তাই আর সময় নষ্ট না করে আপনি কিনে আনুন মাস্কিটা। এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, 100% উদ্ভিদজাত ঔষধি। আপনার ত্বকে হয়তো ঘষে দিতে পারেন বা ছিটিয়েও দিতে পারেন ওষুধের নিয়মাবলী মেনে। তাই শ্রীভূমির বেশিরভাগ মেডিসিনে বা স্টেশনারি দোকানে ভেষজ ঔষধ পাওয়া যাবে। 100% স্বাস্থ্যবিধি মেনে ঔষধ তৈরি করা হয়। তাই মশার কামড়ে বিভিন্ন রোগ থেকে পরিবারকে রক্ষা করতে আজই নিয়ে আনুন ভেষজ ঔষধ মাস্কিটা। मॉस्किटो रेपेलेंट चाहिए तो नंबर 1 क्यों नहीं, मैं यूज करती हूँ मास्कीटा।
डेंगू, मलेरिया, चिकनगुनिया सबके पीछे एक ही विलेन है, मच्छर। और इन्हें रोकने के लिए चाहिए रियल प्रोटेक्शन बिना केमिकल के। मस्कीटा, इंडियाज नंबर 1 हर्बल मॉस्किटो रेपेलेंट ऑयल, 100% हर्बल, डीट फ्री और डायरेक्टली स्किन पे अप्लाई होता है। ना स्मोक, ना ही स्प्रे फंक्स, बस नेचुरल बैरियर। सेफ फॉर बेबी, सेफ फॉर प्रेग्नेंट वुमेन, इवन जैन लाइफस्टाइल के लिए भी परफेक्ट। हर घर का एसेंशियल मस्कीटा। मच्छरों से बचना है तो इंडिया का नंबर 1 लगाओ, मस्कीटा, হার্বাল ভি, পাওয়ারফুল ভি। আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী দোকানে ও নিয়ে আসুন মস্কিটা। কাছাড় জেলার লক্ষ্মীপুরে 70 কার্টন বিদেশি সিগারেট সহ 9000 নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ। মাদক বিরোধী অভিযানে ফের এক বিরাট সাফল্য কাছাড় পুলিশের। কাছাড় জেলার লক্ষ্মীপুরে 70 কার্টন বিদেশি সিগারেট সহ 9000 নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ। মাদক বিরোধী অভিযানে ফের এক বিরাট সাফল্য কাছাড় পুলিশের। বিগত কয়েকদিন ধরে লাগাতার মাদক বিরোধী অভিযান চালিয়ে একের পর এক সাফল্য পাচ্ছে কাছাড় পুলিশ। ফের মাদক বিরোধী অভিযানের বিরাট সাফল্য পেল কাছাড় জেলার লক্ষ্মীপুর পুলিশ। গোপন সূত্র থেকে খবর আসে লক্ষ্মীপুর সমজেলার পুলিশ সুপার পৃথ্বীরাজ রাজখোয়ারের কাছে পার্শ্ববর্তী মণিপুর রাজ্য থেকে বরাক নদীর জলপথে একটি নৌকায় করে কিছু মাদক জাতীয় দ্রব্য পাচার হবে। সেই খবরের ভিত্তিতে লক্ষ্মীপুর সমজেলায় পুলিশ সুপার পৃথ্বীরাজ রাজখোয়া ও তাহার সহকারী দল বরাক নদীতে একটি যন্ত্রচালিত নৌকা নিয়ে অভিযানে নামেন। অভিযানকালে বরাক নদীতে একটি পরিত্যক্ত নৌকা দেখতে পেয়ে সেই নৌকাতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে নৌকার ভেতর থেকে প্রায় 70 কার্টন বিদেশি সিগারেট এবং 10,000টি নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। ধারণা করা হচ্ছে পাচারকারীরা পুলিশ আসার খবর পেয়ে নৌকা ছেড়ে অন্ধকারের সুযোগে গা ঢাকা দিয়েছে। পরবর্তীতে জব্দকৃত সিগারেট ও ইয়াবা ট্যাবলেটগুলি নৌকা সমেত লক্ষ্মীপুর ফরেস্ট অফিসের নদীর ঘাটে এনে শনিবার সকালবেলা নৌকা থেকে তুলে লক্ষ্মীপুর থানায় নিয়ে আসা হয়। লক্ষ্মীপুর পুলিশ একটি মামলা নথিভুক্ত করে তদন্ত অব্যাহত রেখেছে। নিচাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ সৰবৰাহ আৰু সেৱনৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে। আপোনালোকে জানে যে অসম ৰাজ্যখনক সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত কৰাৰ কাৰণে মাননীয় অসম চৰকাৰৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই এটা লক্ষ্য আছে আৰু সেই লক্ষ্যটো সাৰোগত কৰি আমি প্ৰতিদিনে আমাৰ এই যি অভিযান আছে এইটো আমি অব্যাহত ৰাখিছোঁ। আৰু আপোনালোকে দেখিব যে এই সময়ছোৱাত আমি বিভিন্ন অঞ্চলত আমাৰ এই অভিযান চলি থাকে। আৰু এটা বিশেষ সূত্ৰৰ পম খেদি যোৱাকালি পুৱতি নিশা আমাৰ এটা অভিযান চলিছিলে আৰু এই অভিযানটো আমাৰ লক্ষ্মীপুৰ থানাৰ অন্তৰ্গত এটা ভিতৰুৱা অঞ্চলত আৰু আমাৰ এটা নদীৰ পথত এই অভিযান চলিছিলে বৰাক নদীৰ ওপৰত। আৰু এই ৰিভাৰ লাইন পেট্ৰলিং কৰি থাকোঁতে আমাৰ এটা বিশেষ খবৰ আহিছিলে। সেই সূত্ৰত এটা ভিতৰুৱা অঞ্চলত জেগাটোৰ নাম হ'ল জাকুৰাধৰ, অসম মণিপুৰ বৰ্ডাৰ অঞ্চলত, তাত সন্দেহজনকভাৱে এটা আমি স্থানীয়ভাৱে নিৰ্মিত এখন নাৱত আমি কিছুমান আপত্তিজনক সামগ্ৰী তাত লোড কৰি থোৱা আমি দেখা পাইছিলোঁ। আৰু সেইখিনি দেখা পোৱাৰ পাছত সেইখিনি সামগ্ৰী যেতিয়া খানতালাচি চলোৱা হয় তাৰ পৰা বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। যিখিনি সামগ্ৰী আমি তাৰ পৰা জব্দ কৰিলোঁ সেই সামগ্ৰীখিনি 10,000 তাত ইয়াবা টেবলেট আছিলে আৰু বিদেশত তৈয়াৰ হোৱা বিদেশত প্ৰস্তুত হোৱা ইজি লাইফ চিগাৰেট 1,25,000 পেকেট তাতে মজুদ আছিলে। আৰু সেইখিনিকো আমি স্থলীতে ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি সামগ্ৰীখিনি জব্দ কৰোঁ। আৰু বৰ্তমানো আমাৰ এই অভিযান অব্যাহত আছে। আৰু এই অভিযান কালত যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ এই সামগ্ৰীখিনিৰ আনুমানিক বজাৰ মূল্য চোৰাং বজাৰত তাৰ মূল্য প্ৰায় 8 কোটিৰো অধিক হ'ব। বৰ্তমানো আমাৰ এই অভিযান চলি আছে সীমান্তৱৰ্তী অসম আৰু মণিপুৰ সীমান্তৱৰ্তী অঞ্চলত, যাত এটা প্ৰাকৃতিকগতভাৱে এটা যি সীমা আছে বৰাক নদী আৰু জিৰি নদী, তাত আমাৰ অভিযান বৰ্তমানো চলি আছে। আৰু কোনো ধৰণৰ অবৈধ সৰবৰাহ চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা যাতে আহি আমাৰ ইয়াত তেওঁলোকে বিধানসভা নির্বাচন দলকে
সাজাতে এখন থেকে জোর প্রয়াস চালিয়ে যাচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। যেহেতু দলের রাজ্যিক সভাপতি গৌরব গগৈ হওয়ার পর দলের কর্মকর্তাদের মনোবল পুরোপুরি চাঙ্গা হয়ে উঠেছে। সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, দলকে সাজাতে এখন থেকে জোর প্রয়াস চালিয়ে যাচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। যেহেতু দলের রাজ্যিক সভাপতি গৌরব গগৈ হওয়ার পর দলের কর্মকর্তাদের মনোবল পুরোপুরি চাঙ্গা হয়ে উঠেছে। বিজেপির সঙ্গে মোকাবিলা করতে হবে যে এদিকে দলকে আরও শক্তিশালী করতে রোববার শ্রীভূমি সফরে এলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি গণমাধ্যম সেলের সমন্বয়কারী নিগত আব্বাস। শ্রীভূমির সফরে এসে সোজা চলে আসেন ইন্দিরা ভবনে, দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। যেহেতু সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, তাই দল যাতে মোকাবিলা করতে পারে, এমনকি ভালো ফল প্রদর্শন করতে পারে, তার জন্য সবাইকে এক হয়ে এখন থেকে মাঠে নামার আহ্বান জানান তিনি। राज्य मुख्यमंत्री विभिन्न दिक निये समालोचना करें अब्बास जी। आगे बढ़ाकर हमारे लोकल मुद्दों को उठाना है और कैसे हमारा इंटरनल कमेटी को, डिपार्टमेंट को हमें और स्ट्रॉन्ग करना है, ये हमारा आज का मेन मुद्दा रहा है। और आने वाले समय में भी हम रिपीटेड इसी तरह से ट्रेनिंग सेशंस करते रहेंगे और बहुत ज़्यादा उत्साह और एक्साइटमेंट हमने यहाँ के वर्कर्स में देखी है। और जिस तरह से काम हो रहा है ऑलरेडी और ट्रेनिंग सेशंस हमारे आने से पहले जिस तरह से काम किया गया है, हमें समझ आ रहा है कि ऑलरेडी हमारे वर्कर्स बहुत एक्साइटेड हैं और बहुत ज़्यादा इंटरेस्ट लेके काम कर रहे हैं। और अगली बार जो आने वाले विधानसभा के चुनाव है, इसमें हम पूर्ण बहुमत के साथ सरकार भी बनाने के लिए तैयार हैं, ये आप देखेंगे। साथ ही साथ जो मुद्दे हैं, जो मैं जब से बैरक वैली आई हूँ और उससे पहले मैं गुवाहाटी में थी, फिर मैं लोअर असम, बोंगईगांव और बरपेटा की तरफ थी, तो मैंने वहाँ पे लोकल लोगों से समझा कि पूरे असम में किस प्रकार का भ्रष्टाचार हेमंत बिस्वा की सरकार कर रही है, उसको हम लोग लगातार काउंटर कर रहे हैं। कैसे अगर सरकार के खिलाफ या सरकार की कमियों को कोई भी आम व्यक्ति अगर गिनवाता है या हमारे पार्टी के वर्कर्स गिनवाते हैं, तो उनको या तो उठाकर जेल में डाल दिया जाता है या दरोगा फोन करके उनको धमकाते हैं, FIR हो जाती है इस तरह, या फिर उनके अकाउंट सोशल मीडिया पर डीएक्टिवेट करा दी जाती है। इस तरह के गुंडा राज हेमंत बिस्वा की सरकार यहाँ असम में चला रही है। कैसे लैंड को, यानी जमीन को, कैसे भूमि को यहाँ पर चुराया जा रहा है, ये आपको हमें बताने की जरूरत नहीं है, ये जग जाहिर है। मीडिया दिखाए या ना दिखाए, मीडिया को ये चीज पता है कि कैसे हेमंत बिस्वा लगातार अपनी धर्मपत्नी के नाम पर आसाम में जमीन को चुरा कर यहाँ पर अपने नाम पर कर रहे हैं। जो हमारे लोग हैं, जो गरीब लोग हैं, लोगों का हक और अधिकार मार रहे हैं और जमीन ले रहे हैं। साथ ही साथ कैसे ये वही सरकार है, भारतीय जनता पार्टी की सरकार, जो गाय की पूजा करने को कहती है, और कांग्रेस पार्टी तो लगातार गाय की पूजा करती है। और हम मानते हैं कि ये चीज़ खत्म होनी चाहिए जो हेमंत बिस्वा की सरकार और मोदी सरकार कर रही है, कि आज भारतीय जनता पार्टी की सरकार के नेतृत्व में भारत सबसे बड़ा बीफ एक्सपोर्टर बन चुका है। अगर वाकई ये गौ माता से प्रेम करते तो ये सवाल उठाने वाला है कि क्या ये लोग गाय को काट कर ट्रंप को बेचते, US को बेचते। आज सबसे बड़ा भारत बन चुका है बीफ एक्सपोर्टर। ये सवाल आज भारत की आसाम की जनता उठा रही है, क्योंकि ये हमारी आस्था का सवाल है। और आसाम की संस्कृति में जहर घोलने का काम हेमंत बिस्वा की सरकार कर रही है और हमारे लोगों में हिंदू मुसलमान को काटने और बांटने की राजनीति ये लोग कर रहे हैं, जिसको अब खत्म करने की जरूरत है। जो भी, जैसे मैंने जहां से शुरुआत करी थी, कि जो भी व्यक्ति अगर भारतीय जनता पार्टी की सरकार से सवाल करता है तो उसको या तो एलिमिनेट कर दिया जाता है या तो जेल में डाल दिया जाता है, जिसका बहुत बड़ा एग्जाम्पल मैं आप लोगों के माध्यम से जनता तक पहुंचाना चाहती हूँ। और जनता भी ये सवाल उठा रही है और आप दिखाइएगा जरूर कि जुबिन गर्ग कि किस प्रकार मौत हुई है, उस पर आज तक कोई सफाई सरकार ने नहीं की। पहले हुआ कि स्कूबा डाइविंग से हुआ, तो जब ये पता चला और हमारे जो नेता हैं माननीय श्री राहुल गांधी जी, उन्होंने CBI की जांच का भी रिक्वेस्ट करा है सरकार से। और हमें पूरी उम्मीद है कि हेमंत बिस्वा की सरकार और भारतीय जनता पार्टी की नरेंद्र मोदी और अडानी की सरकार इस पर CBI की इंक्वायरी भी करेगी और बताएगी आसाम की जनता को कि क्यों ऐसा हुआ कि हमारे यहाँ का एक युवा चेहरा ऐसे ही मर गया और उसको पॉइजन दे दिया गया और कुछ नहीं बताया। और अगर नहीं बताते तो मैं तो सीधा कटघरे में खड़ा करती हूँ हेमंत बिस्वा की सरकार को और उनके पूरे परिवार को कि ऐसा क्या है कि आप लोग चुप्पी साध कर बैठे हैं। हम तो विपक्ष में हैं, आप पक्ष यानी सरकार में हैं।
जब आप सरकार में हैं तो ये सवाल तो सबसे पहले आपको उठाना चाहिए, आपको बताना चाहिए कि जुबिन गर्ग के साथ पराए देश में ऐसा क्या हुआ और किसने करवाया, उनकी हत्या किसने करवाई। অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের শতাধিক মানুষ, সরকারের দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগীদের। অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের শতাধিক মানুষ, সরকারের দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগীদের। শহরতলির বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের রবিদাস পাড়ার প্রায় 2 শতাধিক মহিলা সরকারের অরুণোদয় 3.0 প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। রোববার এলাকায় ভুক্তভোগীরা অভিযোগ করেন স্থানীয় ভূত সভাপতি ভজননাথ ও শক্তি কেন্দ্রের রামধনী রবিদাস প্রকৃত হিতাধিকারীদের নাম বাদ দিয়ে তাদের ঘনিষ্ঠদের প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, যাদের নিজস্ব গাড়ি ও পাকা বাড়ি রয়েছে তারাই বর্তমানে অরুণোদয় প্রকল্পের আওতাভুক্ত হয়ে সুবিধা উপভোগ করছেন, অথচ প্রকৃত দরিদ্র মহিলারা বঞ্চিত রয়েছে। স্থানীয়দের দাবি, ভূত সভাপতি ও শক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের অপসারণ করে প্রকৃত উপযুক্ত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হোক। অরুণোদয় 1.0, 2.0 এবং 3.0-তে আবেদন করেও বহু মানুষ এখনও সুবিধা পাননি বলে জানান এলাকাবাসী। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা প্রকৃতভাবে দরিদ্র ও প্রাপ্য তাদের নাম কর্তন করে বিত্তবানদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অন্যায়। গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বঞ্চিতদের দ্রুত অরুণোদয় 3.0 প্রকল্পের আওতায় আনার জন্য তারা প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। বেরেঙ্গা পার্ট 2 বাসিন্দা, প্রায় আসাম সরকারের প্রকল্প অরুণোদয়, এটা মানে আমরা মানে যার মানে নিরীহ মানুষের লাগেন, এটা টাকা পয়সা আলা গাড়ি বাড়ি মানুষের লাগেন নাই। এটা প্রথমে আমি 1.0 যে সময় জমা দিছি এই সময় শুনলাম যে মানে এটা মানে আমরা লাগেন নাই, মানে জামাই আছে, যার ফুয়া আছে, যার রুজি রোজগার তারা লাগেন নাই। এরপরে দেখি কিতা মানে এতে আমরা থেকে বালা বালা মানুষে ফাইন, গাড়ি বাড়ি আলা বিল্ডিং আলা মানুষে ফাইন। এরপরে 2.0 জমা দিলাম, পাইলাম না। 3.0 তো দেখি আমরা জমা দিলাম, ও অজয়লাল তাইন কিতা হয়েছেন তান বাড়ি তানিয়া গত বছরও দিলাম, এই বছরও মানে ফ্লাডের মাঝে কমর জল দিলাম আনিয়া 2বার 3বার করে আইলাম, গেলাম ডকুমেন্ট দিলাম, জেরক্স করাইলাম। এইবারও দেখি আমরা নাম আমরা মানে যারা ফাইবার যোগ্যতা মানুষ আমরা পাইছি না, কিছু মানে যোগ্য ছাড়া মানুষও পাইছুন। আর মানে বেজান মানে মানে বেশিরভাগ মানে আমরা নাম রিজেক্ট মারা, লিস্টে নাম আইছে কিন্তু পরে দেখা যায় নামগুলো রিজেক্ট মারা। মানে আপনারা ফর্ম জমা দিছি আমরা নাম রিজেক্ট মারা। এইগুলো ষড়যন্ত্র কে করে? এখন খেয়ে করে হইতে পারতাম না, এটা খেয়ে করে আমরা নামটা মানে ফাইবার যোগ্য মাইছে পাইতারা না, মানে অযোগ্য মাইছে পাইন। এটা নাম রিজেক্ট খেয়ে মারে, এটা হইতে পারে। কতজন মহিলা আছেন আপনারা যারা পাইন না? এটা তো প্রায় তো এর থেকে বেশি আছেন, আর বাড়িতে তো রইছেন আরো, এখানে তো কতজন আছেন, এর থেকে তো বাড়িতে তো আরো আছেন কতজন, এখন 6 জন জীবনান। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্তই, নমস্কার।